প্রচন্ড এই গরমের মধ্যে আমি কনকনে ঠান্ডা শীতের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কেন এই কথা বলছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখন তো বর্তমানে প্রচন্ড গরম, বাট এই গরমের মধ্যে আমরা এত ভারী শীতের কাপড় পরে কেন ঘুরতে গিয়েছি, কোথায় বা ঘুরতে গিয়েছিলাম, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। ঢাকায় আসার পর থেকে অনেক আপুদের কথা শুনেছি। আপু ৩০০ ফিটে এখনো যাননি। আবার অনেকে যারা ছবি দেখেছেন আমার, তারা বলেছেন, "আপু ৩০০ ফিটের ব্লগটা কেন শেয়ার করছেন না?" তো সবকিছু নিয়েই আজকের এই ব্লগটা। কেন ৩০০ ফিটে এতদিন যাইনি, কেন আপনাদের সাথে ব্লগ শেয়ার করিনি, সব প্রশ্নের উত্তর আজকেই দিয়ে দিব। যখন আমরা ঢাকায় এসেছি মোটামুটি সেপ্টেম্বর মাসে, ওই টাইমের পরে মানে আপনার নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের দিকে, শুরুর দিকে আরকি, একটা জায়গা প্রচন্ড রকমের ভাইরাল হয়। সেটা হচ্ছে ৩০০ ফিট। আর সেখানে গিয়ে ভিডিও করলেই নাকি সেটা ফর ইউ তে চলে আসে। কি যেন ওরা ডায়লগ-টায়লগ দেয়, ওগুলো আমি ভালো মতো পারি না। তো যাই হোক, সো TikTok এ ঢোকেন, Instagram এ ঢোকেন, Facebook এ ঢোকেন, YouTube এ ঢোকেন, সব জায়গায় ৩০০ ফিট, ৩০০ ফিট, ৩০০ ফিট। এটা যেন শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। তো অবশেষে আমরাও যদি ৩০০ ফিটে না যাই তাহলে তো হয়ই না। তো আমরাও চলে গিয়েছিলাম ৩০০ ফিট। আর ৩০০ ফিটের এই রোডগুলো দেখলে আসলেই মনে হয় আমরা দেশে নাই, দেশের বাহিরে কোথাও চলে আসছি। আর যখন ৩০০ ফিটে আসার পর এখানকার ছবিগুলো আমি পোস্ট করেছিলাম, অনেক পরিচিত পরিজন ভাইয়া, আপুরা আমাকে বলেছে, "আপু আপনি কি দেশের বাইরে চলে গিয়েছেন?" যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গার ভিউগুলো আসলেই বাহিরের কান্ট্রির মতো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রোডগুলো এত সুন্দর, ভালোই লাগে। তো প্রচন্ড এই গরমের মধ্যে কনকনে ঠান্ডার এই জামাকাপড় পরে আমরা কেন ৩০০ ফিট গিয়েছি সেটা এখন বলছি। এই ভিডিওটা মূলত বাংলাদেশে যখন কনকনে ঠান্ডা থাকে ডিসেম্বর মাসে, ঠিক তখনকার সময়ের ভিডিও। বাট এই ভিডিওটা শেয়ার করতে মোটামুটি আমার ৪-৫ মাসেরও বেশি সময় লেগে গেল। মাঝখানে যেহেতু দীর্ঘ একটা সময় প্রায় ৩-৪ মাসের মতো আমি কোনো ভিডিওই শেয়ার করিনি। তখন যেসব জায়গায় ঘুরতে যেতাম সেখানকার ব্লগ ঠিকই করতাম, কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হতো না। তো এভাবেই আমার বেশ অনেক ব্লগ জমে গিয়েছে। আর এখানে একটু ভিডিওর কথা বলি, সেটা হচ্ছে এই ভদ্রলোকের হাতগুলো কালো হয়ে গেছে, সেই বিষয়ে বলছিলাম ঢাকা আসার পরে আরকি। ভদ্রলোক কিন্তু আমার মতোই গায়ের রং তার। বাট সে বাইকে মানে রেগুলার, যেহেতু ঢাকায় একটু বেশিই বাইকে আরকি তাকে চালাইতে হয় অফিসের কাজে। যার কারণে হচ্ছে গিয়ে তার হাতগুলো একদম কালো হয়ে গেছে। আর এদিকে দেখেন বাইকের ময়লা দিয়ে তার হাতের কি অবস্থা। আর ৩০০ ফিটের এত সুন্দর ভিউ শুধু আমরা উপভোগ করলে হবে? এই রাস্তা দিয়ে কিন্তু গরু, ছাগল সবকিছুই যায় এবং তারাও উপভোগ করে। যাই হোক, আর এই ভদ্রলোক রাস্তায় বের হলেই এমনি করে আমার হাতটা ধরে রাখে। মনে হয় তার বউরে অন্য কেউ নিয়ে চলে যাবে। একটু ভয়ের মধ্যে থাকে নাকি, বুঝি না আসলে কেন ধরে রাখে। তো এবার আসি, এতদিন এই ব্লগ কেন শেয়ার করি নাই? আসলে শেয়ার না করার বিশেষ কোনো কারণও নাই। যখন থেকে আবার রেগুলার আমি ব্লগ দেওয়া শুরু করেছি, তখন থেকে ভেবেছিলাম যে পুরোনো ভিডিও দিয়ে দেন হচ্ছে গিয়ে নতুন ভিডিওতে ফিরবো। পরে আবার মনে হলো যে না, নতুন সময়ের ভিডিওগুলোই সবাই বেশি দেখতে চাচ্ছে। তাই ভাবলাম নতুন ভিডিওগুলোই শেয়ার করি। পুরোনো ভিডিওগুলো না হয় আ পরে কোনো সময় শেয়ার করব। তো আমরা এখানে আসলে আসার পরে, যেহেতু এটা ভাইরাল জায়গা ছিল তখন, এখন একটু মানুষের চাপ হয়তো কমে গিয়েছে। কিন্তু বিগত ৪ মাস আগে এই জায়গায় মানে দাঁড়ানোর মতো অবস্থা থাকতো না। বিশেষ করে আপনি বিকাল, সন্ধ্যা বা রাতে যদি যান সেই ক্ষেত্রে। তো আমরা যেহেতু বিকাল সন্ধ্যার মাঝামাঝি ওই টাইমটায় গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম প্রচন্ড মানুষ, এখানে দাঁড়ানোর কোনোই অবস্থা নাই। আসলে তাদেরকে দোষ দিয়েও লাভ নাই। তারাও আমাদের মতো দেখতেই আসছে। ভাইরাল জায়গা, একটু আসবে না তা কি আর হয়? আর আগে একটা সময় ছিল নির্দিষ্ট কিছু মানুষ হয়তো কনটেন্ট ক্রিয়েট করত, অথবা আ ভিডিও বানাতো, অথবা টিকটক করত। এখন দেখা যায় অহরহ সব মানুষই হচ্ছে গিয়ে ভিডিও, ছবি মানে সবকিছু নিয়ে, এসব নিয়েই ব্যস্ত থাকে। তো এখানে যারা আসছে তারা ছবি তুলবে না সেটা তো হতেই পারে না। জয় বাংলা, জিতবে আমার নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। এখন বলবেন আপু এই গান কেন গাইতেছেন? কারণ এই গানই তখন বাজতেছিল। এটা হচ্ছে নির্বাচনের আগের ভিডিও। তো সেই সময় রাস্তাঘাটে বের হলেই তো খালি এই গান বাজতো। আর এদিকে আমরা জামাই বউ মিলে একটু ছবি ভিডিও তোলার জন্য দাঁড়াইছিলাম। আর এর মধ্যে এই ভাইয়া আইসা, দেখেন কেমনটা লাগে। পরে মনটাই চাইতেছিল ভাইয়ার একটা মাইর দেই। তো আমি একটু দুষ্টামি করতেছিলাম, সেটা আবার ভাইয়া দেখে ফেলছে। দেখে ভাইয়াও হাসতেছিল, পরে আমরাও হাসতেছিলাম। তো এরপরে জামাইরে একটু বলতেছিলাম, "আমি এমনি করে দাঁড়াবো, এইভাবে পোজ দিব, তুমি এমনি করে ছবি তুলবা।" বাট তারে যতই আমি শিখাই, পড়াই, খাওয়াই না কেন, সে যেটা নিজে পারে, নিজে বোঝে সেটাই করে। এই হচ্ছে অবস্থা। তো তার সাথে আবার একটু ঝগড়াও লেগে গেছিল এর মধ্যে। পরে সে আবার একটু মন খারাপ করে বইসা আছে। এর আগে কতক্ষণ কান ধরে বইসা আছিল। তো ভিডিও দেখে সে আবার কান ধরা ছেড়ে দিছে। পরে আমি বললাম, "না, ভিডিওর মধ্যে কান ধরতে হবে। তাইলে রাগ ভাঙবে।" তো যাই হোক, রাগ-টাগ ভাঙানো হইল। এরপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা এখানে হচ্ছে
যেহেতু ফার্স্ট টাইম ওইদিন আমরা গিয়েছিলাম। তো এদিকে খাওয়া-টাওয়ার দোকান কোন দিকে আছে ভালোমতো অত আমাদের জানা ছিল না। তো খুঁজে-টুজে আমরা সেদিকে গেলাম। দেখলাম এখানে প্রায় দোকানগুলোর মধ্যেই সি ফুড আইটেম গুলো ছিল। আর একদম লাইভ কিচেনের মতো আপনি অর্ডার করার পরে আপনার চোখের সামনে কেটে, ধুয়ে, পরিষ্কার করে রান্না-বান্না করে দিবে। বাট আমি, আমার হাসব্যান্ড কেউই আসলে সি ফুড লাভার না। মানে ওইভাবে পছন্দই করি না। যার কারণে হচ্ছে গিয়ে আমাদের সেদিকে ধ্যান নাই। আমরা ভাই বাঙালি মানুষ। রেগুলার খাবার-দাবারের দিকেই ধ্যান বেশি আরকি। তো ভাবলাম এখানে যেহেতু গেছি কিছু না কিছু তো মাস্ট ট্রাই করতে হয়। এখানে কিন্তু ওই যে চাপটি পিঠা, হাঁসের মাংস এগুলো খুব আ বিখ্যাত, জনপ্রিয়। সবাই রেগুলার খায় সেগুলো দেখি। আর এদিকে এই যে ছোট্ট বাবাইটার পায়ের মধ্যে লাইট জ্বলতেছে তাকে দেখে বেশ ভালোই লাগলো। আর আফিফ আবরারের কথা একটু মনে হলো। কিন্তু আমাদের বাসা থেকে এই জায়গা এত দূর, বাইকে ২ জনকে নিয়ে আসা খুবই টাফ। আর তার থেকে বড় কথা তারা দোনোজন হচ্ছে বাইকে উঠলেই ঘুমায় যায়। আর এদিকে দেখলাম তরতাজা একদম টাটকা সব সবজি। এগুলো দেখে বেশ ভাল লাগলো। ইচ্ছে ছিল আসার সময় এগুলো হচ্ছে কিনে নিয়ে আসবো। কিন্তু আমার কিন্তু আমার কিপটা জামাই পরে আর আমার এখানে নিয়ে যায় নাই। বলতেছিল যে আমরা ঘোরাটোরা শেষ করে তারপরে নিয়ে যাবো। তো যাই হোক আর যাওয়া হয় নাই। আর এখানে অনেক মিষ্টির দোকান আছে। আর কত রকমের ভাই যে মিষ্টি দেখতে আসলে ভালোই লাগে মিষ্টি আর মিষ্টি। কত নামের কত রকমের যে মিষ্টি, বিশেষ করে এই বড় বিশাল সাইজের মিষ্টিগুলো হচ্ছে বালিশ মিষ্টি। এগুলো দেখে ভালোই লাগতেছিল। মানে একটা মনে হচ্ছিল কাউরে মাথায় ফিকে মারলে তার মাথা ফেটে যাবে এরকম অবস্থা আরকি। যদিও মিষ্টি মারলে তার মাথা ফাটবে না, মজা করলাম আরকি। তো বেশিরভাগই হচ্ছে রসের মিষ্টিগুলো যেগুলো ছিল রসগোল্লা, তারপরে গোলাপজাম এগুলো দেখতে অনেক ভাল লাগছিল। আরেক ভাই দেখলাম যে শমপাপড়ি বিক্রি করতেছে। আসলে খাবার-দাবারের ঢাকা শহরে কোনো অভাব নাই। কত আইটেমের খাবার ভাই। পকেটে খালি টাকা দরকার। টাকারটাই আসলে এর অভাব। আর কোনো কিছুর অভাব নাই। আর এদিকে একটা ফলের দোকান দেখলাম। বিশেষ করে এই দোকানটা মনে হইতেছিল একেবারে পেঁপের জন্য ডেডিকেট করে দিছে। কারণ এত পেঁপে, খালি পেঁপেই। আর পেঁপেগুলো একটু ডিফারেন্ট। আমাদের দেশীয় জাতের থেকে একটু আলাদা। আমি আসলে ভালোভাবে জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানাইতে পারেন কমেন্টে। আমি খুশি হব। আর দেশীয় সব টাইপের ফলগুলো নিয়েই হচ্ছে এই মানে দোকানগুলো ছিল। এখানে বিদেশি সেই আপেল, কমলা এইসব তেমন একটা ছিল না। আর এদিকে দেখলাম যে চায়ের দোকানেও উপচে পড়া ভিড়। তো আমরা ভাবলাম আমরা ভারী কিছু খাই, পরে হচ্ছে গিয়ে চা খাবো। তো এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। ১ম এ আমরা একটু এই এরিয়াটা ঘুরে নিলাম যে কোথায় কি আছে দেখি তারপরে খাবো। তো ঘুরে আবার সেই ১ম দোকানে চলে আসলাম। আর এখানে হরেক রকমের ভর্তা, ভাজি, মাছ মানি আপনি একদম বুফের মতো কত আইটেম যে আছে। তো আপনি যেটা চাইবেন যদিও এটা বুফের মতো আপনি খেতে পারবেন না। আপনার হচ্ছে গিয়ে পছন্দ করে সিলেক্ট করেই খেতে হবে। তো তারপরে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বহুত রকমের মাছ আছে মানে গুণে শেষ করা যাবে না। আর হাঁসের মাংস তো সব দোকানে একদম ভরপুর। বাট আমার কেন যেন মানে বাহিরে হাঁসের মাংসটা আমার টানে না। মানে আমার মনে হয় আমি খেতে গেলেই হচ্ছে গিয়ে হাঁসের এই লোম, পশম এইসব হাবিজাবি পাবো। তো সেই ভয়ে আমি বাইরে হাঁসের মাংস খাইতে পারি না। মানে আমার মানে কেমন যেন লাগে আরকি। যাই হোক, তো বিশেষ করে আমার কেন যেন এই রুমালি রুটিগুলো দেখে খুব ভাল লাগছে। মনে হচ্ছিল এটা খেতে বেশ মজা হবে। তাই ভাবলাম যে আমরা রুটি ট্রাই করতে পারি। আর এদিকে এই ভদ্রলোক হচ্ছে হাত-টাত ধুয়ে একদম রেডি। সে বাইরে গেলেই বারবার বলে, "এইটা খাবা, ওইটা খাবা।" কিন্তু আমার মন যদি সায় না দেয় কোনো খাবার মানে সেটা আমি সহজে খাইতে চাই না। কারণ সেটা খাইলেই পরে আমি অসুস্থ হয়ে যাই সেই ভয়ে। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে বিফ কালাভুনা নিলাম আর সাথে রুটি নিলাম। তো অনেকের কাছেই ১ম দিকে ৩০০ ফিটের অনেক সুনাম শুনতাম যেখানকার খাবার অনেক মজা। বিশেষ করে হাঁস ভুনা, গরুর কালাভুনা। তো আবার পরবর্তীতে এখন আবার শুনি যে না এখানকার খাবার-দাবারের মান আগের মতো নাই, মজা নাই, এই নাই, সেই নাই। তো তবে আমি যেটা বলব আমরা ১ম যেদিন এখানে খেয়েছিলাম সেই খাবারটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। কিন্তু এরপরে আমরা যখন গিয়ে খেয়েছিলাম সেই খাবারটা আমাদের অত বেশি ভালো লাগে নাই। তো আমার মনে হয় একেক যেই দোকান, একেক দোকানের রান্নাবান্না একেক রকম। হয়তো কোনোটা ভালো লাগে, কোনোটা ভালো লাগে না। এই আরকি। তো যাই হোক এরপরে হচ্ছে আমরা চা খেয়ে নিলাম। তারপরে আমরা হচ্ছে বিকেল টাইমটা আসলে এখানে বেশি একটা সময় দেইনি, দাঁড়াতেও পারিনি। তো ভাবলাম যে রাতে যাওয়ার আগে এই জায়গাটায় আরেকটু ঘুরে যাই। তো যাই হোক একেবারে রাতও বলা যাবে না। সন্ধ্যার দিকেই এত পরিমাণ মানুষের এখানে ভিড়। আর বিশেষ করে এখানে হচ্ছে এই রোডটার মধ্যে ৩ টা এরকম রাউন্ড সার্কেলের জায়গা আছে আমার যতটুকু মানে লক্ষ্য করলাম। তার মধ্যে মিডলে যেইটা একেবারে সেইটার মধ্যেই সবচেয়ে বেশি ভিড় হয় আমি যদি ভুল না বলি। আর যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কেউ কারেকশন করে দিবেন। তো এই ছিল আমাদের ৩০০ ফিটে ঘোরাঘুরি ব্লগ। কে গিয়েছেন আর এখনো কে যাননি সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় সবাই গিয়েছেন। আর যদিও না যেয়ে থাকেন ভিডিওর মাধ্যমে হয়তো দেখে নিয়েছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর আপনাদের সবার কাছে অনেক রিকোয়েস্ট রইলো প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।
কারণ বর্তমানে আমার প্রচন্ড মন খারাপ। আমার চ্যানেল, পেজ কোনোটারই ভিউ নাই। টোটালি রিচ ডাউন হয়ে গেছে। যেহেতু আমি ৫-৭ মাস কাজ করি নাই ঠিকমতো। সো প্লিজ আপনারা সবাই একটু হেল্প করেন। তাহলে আগের মতো আবার পেজ এবং চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।